নিজস্ব অর্থায়নেই হবে পদ্মা ব্যারেজ 7 বছরে শেষ করার আশা। খরচ হবে 35,000 কোটি টাকা, জানালেন পানি সম্পদ মন্ত্রী। সম্পূর্ণ জিওবি ফান্ড আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। একনেকে 9 প্রকল্পের অনুমোদন। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট নিমিষেই শেষ, ক্ষুব্ধ যাত্রীরা। আমি 7 ডেজ ট্রাই করে যাচ্ছি টিকিটের, কিন্তু সিলেকশন করার পরে সেটা প্রসেসিং হয় না। অনলাইন আমি পাই নাই, অনলাইনে কোনো টিকিট নাই। বাস কাউন্টার ফাঁকা, চামড়ার দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা। বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের চাপে বড় শিল্প প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা চায় সিটি গ্রুপ, বিকল্প নেই মত বিশ্লেষকদের। ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব, রয়টার্সের প্রতিবেদন। স্বীকার করেনি কোনো পক্ষ, কূটনৈতিক সমাধান দাবি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে বিস্তারিত। 6 দশকের অপেক্ষার অবসান, অবশেষে দেশীয় অর্থায়নেই হচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প বুধবার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার মোট ব্যয় ধরা হয়েছে 36,695 কোটি টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আনতে রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারাজ প্রকল্পের পরিকল্পনা হয় 1960 সালে। কিন্তু প্রতিবেশী দেশের কোনো ক্ষতি হতে পারে এই শঙ্কায় গত 6 দশক ধরে আলোর মুখ দেখেনি এই প্রকল্প। অবশেষে বুধবার অবসান হল দীর্ঘ প্রতীক্ষার। বুধবার একনেকে পাশ হল 34,347 কোটি টাকার এই মেঘা প্রকল্প। প্রতিবেশী দেশের কোনো ক্ষতি হবে না নিশ্চিত হয়েই প্রকল্পটি বাস্তবায়নে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের পুরো অর্থই যোগান দেবে সরকার। এর মাধ্যমে ফারাক্কা ব্যারেজের নেতিবাচক প্রভাব মোকাবেলা, পদ্মায় পানি সংরক্ষণ এবং কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে, আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সবকিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। প্রকল্পের নথি থেকে জানা যায়, শুষ্ক মৌসুমে ব্যারাজটি প্রায় 290 কোটি ঘনমিটার পানি ধরে রাখবে, নিশ্চিত করবে 28 লাখ হেক্টর আবাদি জমিতে পানি সরবরাহ, কর্মসংস্থান হবে 9.25 লাখ মানুষের। এছাড়া প্রকল্প থেকে উৎপাদিত হবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। এদিন 36,695 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। এর সঙ্গে আরো 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান সহসায় আস্তে আস্তে হবে। এটার মধ্যে এগুলা কিছু সংশোধিত ছিল। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা, জ্বালানি এবং পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে মনে করছে সরকার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। শুরু হলো ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি, যার সবই মিলছে অনলাইনে। চাহিদার তুলনায় যোগান কম, আর তাই কাঙ্ক্ষিত টিকিট কাটতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। আর এদিকে বাসের আগাম টিকিট বিক্রিও চলছে, তবে টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। পবিত্র ঈদ উল আজহার বাকি আরও প্রায় সপ্তাহ দুয়েক, দিন 7 লম্বা ছুটি, তাই চলছে বাড়ি যাওয়ার তোড়জোড়। এর মধ্যেই শুরু হয়ে গেল ট্রেনের আগাম টিকিট বিক্রি। যাত্রী ভোগান্তি কমাতে এবারও সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। প্রথম দিনের শুরুতেই সার্ভারে 1.5 লাখের বেশি হিট। কাঙ্ক্ষিত টিকিট পেতে রীতিমতো যুদ্ধ করতে হলো সবাইকে। আমি 7 ডেজ ট্রাই করে যাচ্ছি টিকিটের, কিন্তু সিলেকশন করার পরে সেটা প্রসেসিং হয় না। আমি বনলতায় ডেটটাই পেলে আমি 20 তারিখের টিকিটটা কাটতাম, অনলাইন আমি পাই নাই, অনলাইনে কোনো টিকিট নাই। এখানে দেখাচ্ছে যমুনা এক্সপ্রেসে 30টা টিকিট আছে, অথচ আমি এখানে ঢুকতে যাচ্ছি কেনার জন্য সার্ভারে তারা খুবই বিজি দেখাচ্ছে।
রেলওয়ে বলছে মাত্র 16,000 টিকিটের বিপরীতে সার্ভারে 60 লাখের বেশি হিট পড়েছে, তাই অনেকেই টিকিট পাবেন না, এটাই স্বাভাবিক। চাহিদা বেশি, আমাদের যোগান কম। 16,000 বা 200 বা 300 টিকিটের এগেনস্টে 60 লক্ষ হিট পড়েছে, এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে কী অবস্থা, সবাই তো টিকিট পাবে না। তো আমাদের বাংলাদেশ রেলওয়ের আপনার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যাত্রার দিন প্রতি ট্রেনের যাত্রার 2 ঘন্টা পূর্বে আপনাদের কাউন্টার থেকে নিম্ন শ্রেণীর ওই ট্রেনের টোটাল যে সিট আছে তার নিম্ন শ্রেণীর 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে কাউন্টার থেকে। অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র, টিকিটের জন্য হাহাকার বা দীর্ঘ সারি নেই, কাউন্টারগুলোতে অলস বসে পরিবহন কর্মীরা। না, ঈদের তেমন বেচা কিনা শুরু হয় না, ওই 2-1 আসতেছে অগ্রিমের জন্য। এ পর্যন্ত ঈদের যে টিকিট নিতে আসবে সেরকম নাই। আমাদের যাত্রী চাপ আছে লোকা 25 তারিখ, 26 তারিখ আর 24 তারিখ বিকাল থেকে। পরিবহন মালিকদের আশা ঈদের আগ মুহূর্তে বাড়তে পারে যাত্রীর চাপ। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানীতে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট টাকা 25 থেকে 30 টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট 22 থেকে 25 টাকা। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, এবার সারা দেশে 1 কোটি পশু এবার কোরবানি হবে। কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারি অর্থায়নে সারা দেশে লবণ পৌঁছে দেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা, আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। দেশের রেলপথে পণ্য পরিবহনে বড় বাধা অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর সংকট, আর যে কারণে রেলের সঙ্গে বন্দর ও সড়কের যোগাযোগ স্থাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে রেলপথে পণ্য পরিবহনে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। অথচ রেলপথ হতে পারে আয়ের বড় উৎস বলছেন বিশেষজ্ঞরা। রেলের সংকট সম্ভাবনা নিয়ে রিশাদ হাসানের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। ইনল্যান্ড কন্টেইনার ডিপো, সংক্ষেপে আইসিডি, এটি একটি বিশেষায়িত শুল্ক বন্দর, যেখানে উপকূলে পণ্যবাহী কন্টেইনার বন্দরে না নেমে সরাসরি রেলপথের মাধ্যমে দূরের নির্দিষ্ট কোনো আইসিডিতে খালাস করা যায়। চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ কন্টেইনার আসে তার প্রায় 80% ঢাকামুখী। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের আইসিডিতে এরই মধ্যে শেষ হয়ে গেছে কন্টেইনারের ধারণ ক্ষমতা। এখানকার সক্ষমতা 90,000 টিটিইউ। কাজেই পণ্য পরিবহন ও খালাসে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য বুঝে পান না ব্যবসায়ীরা। তাই ধীরে ধীরে ব্যবসায়ীদের নির্ভরতা বেড়েছে সড়ক পথে। সবারই কিন্তু আগ্রহ ছিল চট্টগ্রাম এবং ঢাকার যে রেল যোগাযোগটা এটা আরও স্মুথ হওয়া উচিত এবং এর মাধ্যমে যেন আমাদের বেশিরভাগ পণ্য আনা-নেওয়া করতে পারে, কিন্তু সেটা হয়ে ওঠে না। 1.5 যুগ আগে ঢাকার অদূরে ধীরাশ্রমে আইসিডি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা দেখেনি আলোর মুখ। বিশেষজ্ঞরা বলছেন এই আইসিডি নির্মাণ বদলে দিতে পারে রেলের পণ্য পরিবহনের চিত্র। ধীরাশ্রমে যে আইসিডির কথা বলছি, এটা যত দ্রুত সম্ভব এই প্রকল্প শেষ করতে হবে। এবং একই সাথে আমি বলবো যে কেরানীগঞ্জেও আমাদের একটা প্রস্তাবনা আছে যে সেখানে একটা আইসিডি কন্টেইনার করা। সেটা করা হলে সুবিধা হবে, যেহেতু ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, তাহলে এক্সপ্রেসওয়ের সাথে রেলের একটা আন্তঃসংযোগ তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী এই আইসিডি নির্মিত হলে ঢাকা ও ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ তৈরি হবে। চাপ কমবে চট্টগ্রাম বন্দরের উপর, সহজ হবে পণ্য পরিবহন। নির্ধারিত সময়ে পণ্য বুঝে পাবেন ব্যবসায়ীরা। ধীরাশ্রম আইসিডি যদি এটা নির্মাণ হয় তাহলে দেখা যাবে কন্টেইনার ট্রেনের কিন্তু আমাদের একটা আমূল পরিবর্তন হবে। তো ধীরাশ্রম আইসিডির পাশাপাশি কিন্তু আমাদের এখন হচ্ছে রোলিং স্টক নিয়েও ভাবতে হবে। রেল সেবা আরো গতিশীল করতে বেসরকারি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করছেন রেল প্রতিমন্ত্রী। বেসরকারি উদ্যোগকে আমরা উৎসাহিত করার কাজ করছি। আমরা সব মিলে আসলে বর্তমান স্বল্পমেয়াদী মধ্যে দীর্ঘমেয়াদী কাজ করছি, কিন্তু আমরা চেষ্টা করছি যে কিন্তু আমাদের সেবার জনগণের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য।
আইসিডি নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত লোকোমোটিভ ও ওয়াগনার যুক্ত হলে রেলে পণ্য পরিবহন হয়ে উঠতে পারে আয়ের বড় উৎস বলছেন বিশেষজ্ঞরা। 164 বছরের পুরনো রেল যেন থমকে আছে একই জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন এই জায়গা থেকে রেলকে ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন সরকারের যথাযথ পদক্ষেপ এবং সদিচ্ছা, যার মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে পারে দেশের প্রাচীনতম এবং জনপ্রিয় এই যোগাযোগ ব্যবস্থা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নিজের লেখা 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বইগুলো তিনি কারাগারে থাকা অবস্থায় লেখেন। অনুষ্ঠানে যোগ দেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আলী। বলেন, দেশের প্রয়োজনে সংসদ ও এর বাইরে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত। সংসদের বাইরে বিরোধী দলের অবস্থান একটু ভিন্ন বলেও মন্তব্য করেন মন্ত্রী। পার্লামেন্ট এবং বাইরের মধ্যে কিন্তু কিছুটা হলো ডিফারেন্স আপনাদের মধ্যে আছে। প্রকৃতপক্ষে এই ডিফারেন্সটা থাকা উচিত না, কারণ ডিউ টু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে করতে হয়েছে। অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে পথ চলতে পারি। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। প্রসিকিউটর শহীদুল সরদার বলেন, শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিলেন এবং পুরো পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। আসামিদের বিরুদ্ধে ভিডিও, অডিও ক্লিপ সহ পর্যাপ্ত তথ্য প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণে তারা সক্ষম হবেন বলে আশা প্রসিকিউশনের। 2024 সালের জুলাই আগস্টের রক্তঝরা দিনগুলোতে নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষারা ও সাইনবোর্ড এলাকায় ছাত্র জনতার উপর চালানো হয়েছিল নির্মম বর্বরতা। নির্বিচারে ছোড়া গুলিতে প্রাণ হারান শিশু রিয়াগোপ, শিক্ষার্থী পারভেজ সহ মোট 10 জন সাধারণ মানুষ। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জের এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। 10/6/2026 তারিখ এই হামলার পরবর্তীতে ওপেনিং স্টেটমেন্ট, সূচনা বক্তব্য এবং সাক্ষীর জন্য দিন তারিখ ধার্য রেখেছে। শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিলেন এবং পুরো পরিকল্পনার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন এই প্রসিকিউটর। আমরাও দেখেছি যে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য সে নিয়মিত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করে বলেন, পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে। মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকায় আদালতে তাদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন। প্রসিকিউশনরা মনে করি যে কোনো অবস্থাতে আমাদের মামলা প্রুভ না করার মতো কোনো অবস্থান আমাদের নেই। নারায়ণগঞ্জে ছাত্র জনতার রক্ত ঝরানোর মূল কারিগরদের বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতদের পরিবার ও স্থানীয় জনতা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ মামুনের আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম সাক্ষ্য দেন। তার সাক্ষ্য শেষে আগামী 20 মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গেল 3 মে বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে আর্থিক চাপে পড়েছে দেশের অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি চাপ সামলাতে ঋণ শ্রেণীকরণ না করা, মূলধন সুবিধা অব্যাহত রাখা সহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতি সহায়তা চেয়েছে 54 বছরের পুরনো শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। আর বিশ্লেষকেরা বলছেন, চলমান সংকটে সুনামের সাথে ব্যবসা করা অনেক বড় প্রতিষ্ঠানই কঠিন সময় পার করছে। তাদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের নীতি সহায়তার বিকল্প নেই।
অর্ধশতকের বেশি সময় ধরে সুনামের সাথে ব্যবসা করছে দেশের অন্যতম শিল্প গ্রুপ সিটি। খাদ্যপণ্য থেকে শুরু করে জাহাজ নির্মাণ কিংবা চা বাগান এবং অনেক ব্যবসা এই গ্রুপের। 25,000-এর বেশি কর্মীর এই প্রতিষ্ঠানটির বছরে টার্নওভার 32,000 কোটি টাকা। কিন্তু গত 4 বছরে বৈশ্বিক এবং স্থানীয় সংকটে চরম আর্থিক চাপে পড়েছে এই গ্রুপটি। এতে কমে গেছে সিটি গ্রুপের কোম্পানিগুলোর ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা। এমন আর্থিক চাপের মুখে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চেয়ে লিখিত আবেদন করেছে সিটি গ্রুপ। আবেদনে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ঋণ শ্রেণীকরণ বা খেলাপি না করা, ব্যাংকের সর্বোচ্চ ঋণসীমা অতিক্রমের অনুমতি, 1783 কোটি টাকার নতুন মেয়াদি ঋণ দেওয়ার নির্দেশনা সহ 7 ধরনের নীতি সহায়তা চাওয়া হয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে সিটি গ্রুপ সুনামের সঙ্গে ব্যবসা করেছে, কিন্তু এখন যেসব কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেগুলোর কোনোটি আমাদের সৃষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক কিছু নীতি সহায়তা দিলে সিটি গ্রুপের পাশাপাশি দেশের ব্যাংক ও অর্থনীতি লাভবান হবে। গত কয়েক বছরের নানামুখী চাপে শুধু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পই নয়, বড় কোম্পানিগুলোর আর্থিক অবস্থাতেও টান পড়েছে। এতে শুধু প্রতিষ্ঠানের ব্যবসায় নয়, ঝুঁকির মুখে পড়েছে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানও। তাই অর্থনীতির স্বার্থে যাচাই বাছাই করে প্রকৃত ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জেনুইনলি যারা বিজনেস সাইকেলে আটকিয়েছে, মার্কেট গ্রোথ কমে যাওয়ায়, ইনফ্লেশন বেড়ে যাওয়ায়, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায়, ডলারের দাম বেড়ে যাওয়ায় আটকিয়েছে, তাদের দিকে ফোকাস করা যায় এবং উইলফুল ডিফল্টারদেরকে চিহ্নিত করে এটার বাইরে রাখা যায়, তাহলে এই ধরনের পলিসি সাপোর্ট, এটা একটু ক্লাসিফিকেশন ফরবিয়ারেন্স হতে পারে, অ্যাডিশনাল ক্যাপিটাল সাপোর্ট হতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট, এটা কাজে দিতে পারে। বিগত 2 সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 2% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এমন নীতি সহায়তা প্রকৃত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে, যা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। এই একটা গ্রুপ যদি সমস্যার মধ্যে পড়ে এবং তাদের সমস্যাগুলি খুব দ্রুত যদি সমাধান না করা হয়, তাহলে অন্য যে সমস্ত শিল্প গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু আর পরবর্তী সময়ে ঝুঁকি নিয়ে বড় শিল্প প্রতিষ্ঠান করতে চাইবেন না এবং দেশে একটা ক্যাপিটাল ফ্লাইট হবে, এখান থেকে অনেক পুঁজি দেশের বাইরে চলে যাবে। তবে নীতি সহায়তার অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে সরকারকে। সেই সাথে ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল, এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। দেশ দুটি অবশ্য বলে আসছে সব ধরনের সংকটের কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে চায় তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে এখন বিরতি, তবে যে কোনো সময় আবারও শুরু হতে পারে পাল্টাপাল্টি হামলা। আলোচনা আর শান্তি প্রস্তাব নিয়ে অচল অবস্থা আরও গভীর হওয়ায় তেমন ইঙ্গিত মিলছে। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রয়টার্স। তাদের প্রতিবেদন বলছে, ইরানে কেবল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নয়, গোপনে হামলা করেছে সংযুক্ত আরব আমিরাত, এমনকি সৌদি আরবও। যুদ্ধ শুরুর পর এই দুটি দেশ ছাড়াও পারস্য উপসাগরের অন্তত 6টি দেশে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। এসব হামলার মধ্য দিয়ে কার্যত অকেজো হয়ে পড়ে দেশগুলোতে থাকা মার্কিন সুরক্ষা বলয়। এমন অবস্থায় ইরানে গোপনে বিমান হামলা চালায় সৌদি আরব। রয়টার্সকে এমন তথ্য জানান 2 পশ্চিমা কর্মকর্তা। গত মার্চের শেষ নাগাদ আরব আমিরাতের সঙ্গে মিলেই এই হামলা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতিশোধমূলক হামলা পুরনো এক কৌশল, যার ভেতর দিয়ে হামলার শিকার হওয়া কমিয়ে আনা যায়। এবারও তেমনটা দেখা গেছে। যুদ্ধবিরতির আগে রিয়াদে হামলার মাত্রা কমিয়ে দেয় ইরান। শিয়া প্রধান ইরান ও সুন্নি প্রধান সৌদি আরবের দ্বন্দ্ব প্রাচীন, আছে প্রক্সি যুদ্ধের ভুরি ভুরি নজিরও। উত্তেজনা প্রশমনে 2023 সালে চীনের মধ্যস্থতায় একটি চুক্তিতেও সম্মত হয় 2 দেশ। নীরব দাস, নিউজ 24। ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছান তিনি। এ সময় তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্য দিয়ে 2017 সালের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। এই সফরে ট্রাম্পের সঙ্গী হয়েছেন ইলন মাস্ক, টিম কুক সহ শীর্ষ মার্কিন কোম্পানির 17 জন প্রধান নির্বাহী। তবে ট্রাম্পের এই সফরকে শুধু কূটনৈতিক নয়, ইরান সংকট, জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক নেতৃত্বের প্রশ্নে বড় কৌশলগত বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।